মানব সভ্যতার এক উত্তাল সময়ে জন্ম হয় বাংলার নিষিদ্ধ রাজনৈতিক ব্যক্তিত্ব চারু মজুমদারের। ১৯১৯ সালের জ্যৈষ্ঠ মাস, মে জুন মাসের কোনো এক সময় উত্তরপ্রদেশের বেনারসে জন্ম হয়েছিল তার। পিতা বীরেশ্বর মজুমদার ছিলেন একজন প্রবীণ কংগ্রেস নেতা, মা ছিলেন একজন প্রগতিশীল নারী। বেনারসে কিছুকাল কাটাবার পর অল্প বয়সে চারু মজুমদারের পরিবার চলে আসে দার্জিলিং জেলায় এবং শিলিগুড়ি বয়েজ হাই স্কুলে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হন তিনি। এই স্কুল থেকেই তিনি প্রথম বিভাগে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। ১৯৩৭ সালে তিনি পাবনার এডওয়ার্ড কলেজে ভর্তি হন, কিন্তু ফাইনাল পরীক্ষা না দিয়েই আবারও শিলিগুড়িতে ফিরে আসেন। অত্যন্ত মেধাবী ছাত্র হওয়া সত্ত্বেও পরীক্ষা না দেওয়ায় তার কলেজের অধ্যক্ষ খুবই দুঃখিত হন এবং বুঝিয়ে তাকে পরীক্ষা দেওয়ানোর চেষ্টা করেন, কিন্তু শেষ পর্যন্ত কলেজের গণ্ডি আর উন্নতির মোহ তাকে আটকে রাখতে পারেনি। ব্যক্তি স্বার্থের ছোট্ট বেড়ার মধ্যে এই সময়ই বৃহত্তর সমাজের চলমান জীবনের মধ্যে নিজেকে সঁপে দিলেন তিনি। পরবর্তীতে ১৯৭০ সালে বিপ্লবী যুব ছাত্রদের প্রতি তার আহ্বানে তিনি বলেছিলেন, ১৮ থেকে ২৪ বছর বয়সটাতে মানুষ সারা জীবনে সবচেয়ে বেশি পরিশ্রমী, উৎসাহী এবং নির্ভীক আদর্শনিষ্ঠ হতে পারে। স্কুলে পড়ার সময়ই চারু মজুমদার ব্রিটিশ বিরোধী জাতীয়তাবাদী আন্দোলনের সাথে যুক্ত হন। কলেজে পড়বার সময় তিনি বামপন্থী রাজনীতির সাথে পরিচিত হতে থাকেন। ১৯৩৮ সালে তিনি কংগ্রেস সোশ্যালিস্ট পার্টিতে যোগ দেন এবং তার যুব শাখার সম্পাদক নির্বাচিত হন, কিন্তু চারু মজুমদার চাইছিলেন একটি সত্যিকারের বিপ্লবী কর্মকাণ্ডের মধ্যে নিজেকে সঁপে দিতে। কৃষকদের মধ্যে সার্বক্ষণিক পার্টি কর্মী হিসাবে কাজ করার কথা তিনি এই সময়ই গভীরভাবে ভাবতে থাকেন। দার্জিলিংয়ের পাশেই জলপাইগুড়ি জেলা। এই জেলার কৃষি অর্থনীতি দাঁড়িয়েছিল আধিয়ার প্রথার ওপর। এই আধিয়া পদ্ধতি অনুযায়ী উৎপন্ন ফসলের বেশিরভাগ অংশটাই জোতদারদের দিয়ে দিতে হতো, আবার সেই জোতদারদের কাছ থেকেই কৃষকরা সংসার চালাতে চড়া সুদে ঋণ নিতে বাধ্য থাকত। জলপাইগুড়ি জেলাতে ১৯৩৯ সালে কমিউনিস্ট পার্টির কাজকর্ম শুরু হয়। কমিউনিস্ট পার্টিকে পেয়ে কৃষকদের মধ্যে এতদিনের অসংগঠিত ক্রোধ এবং ক্ষোভ প্রতিবাদ ক্রমে প্রতিরোধে পরিণত হয়েছিল। ঠিক এমনই এক সময়ে যখন পার্টিতে নতুন কর্মীর খুব প্রয়োজন, তখন একদিন তদানীন্তন জলপাইগুড়ির পার্টি সম্পাদক শচীন দাশগুপ্তের কাছে এক যুবক এসে হাজির হয়। উস্কো খুস্কো চুল, সুন্দর বড় বড় দুটো চোখ, সপ্রতিভ এই যুবক শচীন দাশগুপ্তকে বললেন, আমার নাম চারু মজুমদার, আমি কৃষকদের মধ্যে পার্টির কাজ করতে চাই। শচীনবাবু বললেন, সে তো খুব কষ্টকর, তুমি কি পারবে তা সহ্য করতে? যুবকের একটি বলিষ্ঠ উত্তর, হ্যাঁ আমি পারবো। তারপর শুরু হলো শচীন দাশগুপ্তের সাথে চারু মজুমদারের কষ্টের জীবনের পরীক্ষা। কখনো কৃষকের গোয়াল ঘরে আতপেটা খেয়ে থাকা, কখনো খোলা আকাশের নিচে ভবিষ্যতের সুন্দর স্বপ্ন আঁকতে আঁকতে প্রকৃতির সাথে বন্ধুত্ব। এইভাবে এক নাগাড়ে ৩ মাস ডুয়ার্সের গ্রামে গ্রামে জেলা সম্পাদকের সাথে দিন কাটালেন চারু মজুমদার। প্রমাণ দিলেন তিনি একজন কৃতী ছাত্র এই অগ্নি পরীক্ষার। তার এই অভিজ্ঞতাই যেন ৭০-এর দশকে বিপ্লবীদের কাছে আহ্বানে মূর্ত হয়ে উঠেছিল, কৃষককে শ্রদ্ধা করো, তাদের জীবনের অংশীদার হও। তিনিও কৃষকদের মনের কথা চমৎকার ধরে ফেলতেন। ১৯৪২ সালে চারু মজুমদার পার্টির সদস্য পদ লাভ করেন। এরপর চা এবং রেল শ্রমিকদের মধ্যে কাজ শুরু করেন তিনি। এই ফ্রন্টগুলিতেও তিনি সক্রিয় ভূমিকা গ্রহণ করেছিলেন। ১৯৪৩ সালে দেখা দিল মন্বন্তর। জলপাইগুড়ি টাউন কমিটি খাদ্য কমিটির মাধ্যমে খাবার এলে বন্টন করতেন। গ্রামে ত্রাণ ও ওষুধের বন্টনের কাজ সার্বক্ষণিক কর্মীরাই করতেন। তারা পার্টিকে উপলব্ধির কথা জানিয়ে বললেন যে একদিকে যখন আধিয়ারা না খেয়ে মানুষ মরতে বসেছে, তখন জোতদাররা ধান মজুত করে রাখছে ভবিষ্যতের মুনাফার জন্য। এখনই কর্মসূচি দরকার। পার্টি সাড়া দিল। কৃষকদের মধ্যে স্লোগান উঠল, না খেয়ে মরবো না, মরতে হলে গুলিতে মরব। গ্রামের জনগণের মধ্যে ভীষণ সাড়া পড়ে গিয়েছিল সেই সময়। ১৯৪৫ সালে আরম্ভ হলো অবিভক্ত বাংলার কৃষকের তেভাগা আন্দোলন। তেভাগা আন্দোলনের সময় তাকে পঞ্চগড় এলাকার দায়িত্বে পাঠানো হয়। তেভাগা আন্দোলনের দাবি ছিল ফসলের ১ ভাগ পাবে কৃষক, আর 1 ভাগ উৎপাদনের ব্যয়, আরেক ভাগ যাবে জমির মালিকের কাছে। এর আগে কৃষকের নির্ধারিত কোনো ভাগ ছিল না। উত্তাল হয়ে উঠল এই আন্দোলন। ১৯৪৬-এর আগস্টের পর বিচ্ছিন্নভাবে কোথাও কোথাও দাঙ্গা বেঁধে গেল।
1948-এ কমিউনিস্ট পার্টির দ্বিতীয় কংগ্রেসে স্থির হয় যে পাকিস্তানে আলাদা পার্টি হবে। ফলে এই অংশে মূল কাজের এলাকাগুলি তদানীন্তন পূর্ব পাকিস্তানে পড়ে যায়। সমস্ত সংগঠক ও নেতারা সেখান থেকে চলে আসেন এই বাংলায়। ঠিক হলো আবার গ্রামে গ্রামে নতুনভাবে কাজ শুরু করতে হবে। কিন্তু পার্টি কংগ্রেসের রিপোর্ট নিয়ে পার্টি অফিসে বৈঠক চলাকালীন পুলিশ হানা দিয়ে সকলকে গ্রেপ্তার করে। চারু মজুমদারও ছিলেন তাদের মধ্যে। প্রথমে তাকে জলপাইগুড়ি জেলে ও পরে দমদম জেলে বন্দি রাখা হয়। দমদম থেকে অবশেষে তাকে পাঠিয়ে দেওয়া হয় বিহারের বক্সার জেলে। সেখান থেকে 1951 সালে তিনি ছাড়া পান। 1952 সালের 9ই জানুয়ারি লীলা মজুমদারের সঙ্গে তার বিবাহ সম্পন্ন হয়। লীলা মজুমদারও পার্টির সর্বক্ষণের কর্মী ছিলেন। বিয়ের পর চারু মজুমদার শিলিগুড়িতে আসেন। তিনি এবং লীলা মজুমদার দুজনেই পার্টির দার্জিলিং কমিটির সদস্য হন। এই সময়ে তিনি গ্রামে কাজ করতেন, আবার চা বাগানে শ্রমিকদের নিয়ে ইউনিয়নও গড়ে তুলেছিলেন। আবার শিলিগুড়ি শহরের রিক্সা চালক ইউনিয়নেরও সভাপতি ছিলেন তিনি। 1956 সালে পালঘাটে পার্টির তৃতীয় কংগ্রেস অনুষ্ঠিত হয়। চারু মজুমদার এই কংগ্রেসে প্রতিনিধি হিসাবে যোগদান করেন। সেই সময় থেকেই পার্টি লাইনের সঙ্গে তার দ্বন্দ্ব খুব তীব্রতর হয়ে ওঠে। 1957 সালে পার্টি নেতৃত্ব তাকে কলকাতায় এসে পার্টি অফিস থেকে পশ্চিমবঙ্গের কৃষক আন্দোলন পরিচালনার দায়িত্ব নেওয়ার প্রস্তাব দিলে চারু মজুমদার তাতে রাজি হননি। 1959 এবং 60 সালে তার পরিবারের ওপর নেমে আসে তীব্র আর্থিক সংকট। সব কিছুর ওপরে পার্টি লাইনের সঙ্গে তীব্রতম বিরোধ। এসব কারণে এই সময় তীব্র মানসিক কষ্টের মধ্যে দিন কাটে চারু মজুমদারের। ভারত চীন যুদ্ধ নিয়ে বিতর্কিত মন্তব্য করায় 1962 সালের 17ই নভেম্বর তাকে ভারত বিরোধী কার্যকলাপের জন্য ভারত রক্ষা আইনে গ্রেপ্তার করা হয়। ইতিমধ্যে 1963 সালের জানুয়ারি মাসে শিলিগুড়ি বিধানসভা আসনে কংগ্রেস সদস্যের মৃত্যুতে যে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছিল তাতে পার্টি কমরেডদের চাপে পার্টি নেতৃত্ব চারু মজুমদারকে প্রার্থী হিসাবে দাঁড় করাতে বাধ্য হয়। পার্টি নির্দেশ মেনে নিয়ে চারু মজুমদার জেল থেকেই মনোনয়নপত্র দাখিল করেন। কিন্তু এই সময় তিনি সংসদীয় রাজনীতির বিপক্ষে এবং সশস্ত্র কৃষি বিপ্লবের সপক্ষে দৃঢ়ভাবে প্রচারণা চালাতে থাকেন। নির্বাচনে তিনি পরাজিত হন। তিনি মাত্র 2000 ভোট পেয়েছিলেন। তার জামানত বাজেয়াপ্ত হয়। তার সাথে পার্টি নেতৃত্বের মতবিরোধ শুরু হয় তীব্রভাবে। এর পরবর্তীতে পার্টি ভাগ হলে তিনি জ্যোতি বসুর নেতৃত্বাধীন তিনি নবগঠিত সিপিআইএম পার্টিতে যোগ দেন। 1964 সালের 10ই ফেব্রুয়ারি তিনি হৃদরোগে আক্রান্ত হন। তাকে ভর্তি করা হয় কলকাতার নীলরতন সরকার মেডিকেল কলেজ হাসপাতালে। ডাক্তাররা তাকে শারীরিকভাবে অক্ষম বলে ঘোষণা করেন, পূর্ণ বিশ্রাম নেবার পরামর্শ দেন। কিন্তু কমরেড চারু মজুমদারের মানসিক জোরের কাছে তার শারীরিক অক্ষমতা বাধা হয়ে উঠতে পারেনি। তাই অসুস্থ অবস্থাতেই সংশোধনবাদী নেতৃত্বের বিশ্বাসঘাতকতার বিরুদ্ধে তিনি তত্ত্বগত সংগ্রামের কাজ শুরু করে দেন। জীবনের দীর্ঘ সময় প্রায় 40 বছরেরও দীর্ঘকাল জুড়ে যে রাজনীতির সঙ্গে তিনি যুক্ত ছিলেন তার ভুল বুঝতে তিনি সমর্থ হন এবং এর বিরুদ্ধে গিয়ে নতুন লাইনে সজ্জিত হওয়ার সংগ্রাম শুরু করেন তার অতি বামপন্থী রাজনীতি। পশ্চিমবঙ্গের যুক্তফ্রন্ট মন্ত্রিসভায় জ্যোতি বসু তখন স্বরাষ্ট্র এবং উপমুখ্যমন্ত্রী। কৃষক সংগ্রামের খবর পেয়ে সিপিএম রাজ্য দপ্তরে আসার পর তদানীন্তন ভূমি ও ভূমি রাজস্ব মন্ত্রী, কৃষক সভার নেতা হরেকৃষ্ণ কোঙার এবং প্রমোদ দাশগুপ্ত সহ বেশ কিছু নেতা নকশালবাড়ির সংগ্রামী নেতাদের সাথে বৈঠকের জন্য শিলিগুড়িতে যান। তাদের বক্তব্য, এখনও যুক্তফ্রন্ট আমাদের সরকার, তাই সংগ্রাম তুলে নেওয়া প্রয়োজন। হরেকৃষ্ণ কোঙারের এই বক্তব্যে কৃষক কমরেডরা যথেষ্ট উত্তেজিত হয়ে ওঠেন এবং এই প্রস্তাবকে নাকচ করে দেন। প্রমোদ দাশগুপ্তকে জলপাইগুড়ির কমরেডরা জিজ্ঞেস করেন যে কোনো সংগ্রাম শুরু হলেই সংগ্রামকে নেতৃত্ব দেবার পরিবর্তে পার্টি নেতৃত্ব কেন বাম অথবা দক্ষিণপন্থী লাইন নেন। প্রমোদ দাশগুপ্ত কলকাতায় ফিরে আসেন এবং চারু মজুমদার সহ সমস্ত কমরেডদের পার্টি থেকে বহিষ্কার করে দেন। 1970 সালের 15-16 মে চারু মজুমদারের পরিচালনায় অনুষ্ঠিত হয় সিপিআইএমএল দলের প্রথম পার্টি কংগ্রেস। পার্টিতে দ্বিতীয় বিরোধিতা আসে কাছাকাছি সময়েই সুশীলতল রায়চৌধুরীর তরফ থেকে। মূল রাজনৈতিক বিতর্কের বিষয় ছিল মূর্তি ভাঙার রাজনীতি এবং শহরের বুকে বিপ্লবী কার্যকলাপ প্রসঙ্গে। এই সমস্ত ব্যাপারে পার্টিতেই বিতর্ক সৃষ্টি হয়। 1972 সালের 16ই জুলাই ভোররাতে শিলিগুড়ির দীপক বিশ্বাসের বিশ্বাসঘাতকতায় চারু মজুমদার ভীষণ অসুস্থ অবস্থায় কলকাতার এন্টালি এলাকা থেকে পুলিশের হাতে গ্রেপ্তার হন। লালবাজারের পুলিশি হাজতে টানা 12 দিন পাশবিক অত্যাচার সহ্য করে 28শে জুলাই মৃত্যুবরণ করেন পশ্চিমবঙ্গের নিষিদ্ধ রাজনীতিবিদ চারু মজুমদার। তার নৃশংস হত্যাকাণ্ড নিয়ে অনেক কথা এবং কাহিনী চালু আছে।
তার মৃতদেহ পুরোটাই সাদা ব্যান্ডেজে ঢাকা ছিল। আদৌ লাশ চারু মজুমদারের কিনা সে বিষয়েও কোনো নিশ্চয়তা সেই সময় পাওয়া যায়নি। তার স্ত্রী সন্তানরা অবশ্য সেই মৃতদেহই দাহ করে ফিরে গিয়েছিলেন। শোনা যায় দলের কেউ কেউ নাকি চারু মজুমদারের মৃত্যু মানতে চাননি। এমনকি কিছুদিন পরে মহাদেব মুখার্জি লালবাজার আক্রমণেরও সিদ্ধান্ত নেন। তারও নাকি উদ্দেশ্য ছিল চারু মজুমদারকে সশরীরে উদ্ধার করা। অবশ্য মহাদেব মুখার্জিও কোনোদিন স্পষ্টভাবে এই সম্পর্কে কোনো কথা বলেননি। পশ্চিমবঙ্গের রাজনীতির এক নিষিদ্ধ রাজনৈতিক ব্যক্তিত্ব চারু মজুমদারের ব্যক্তিগত জীবনের কাহিনী আজ আপনাদের বললাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। নমস্কার।